বলে জলসা। আজি ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে, জানি নে কিছুতে কেন যে মনও লাগে না। বর্ষার সকাল, আজ 23শে জুন। উপস্থিত হয়েছি সকালের জলসা চ্যানেল ভিশনের অনুষ্ঠানে। আমি দেবশ্রী আপনাদের সাথে। আজকে আপনাদের সাথে একটু অন্য রকমের আলোচনা করব। বর্ষামুখর কলকাতা তো আমরা দেখি কবির কলমে, কিন্তু কলকাতায় ইট কাঠ চুন সুরকি বালি দিয়ে যে এত কংক্রিটের জঙ্গল হয়ে গেছে, ঠিক কংক্রিটের জঙ্গলের মধ্যেও কিছু শোভা আছে। তাই কবি কখনো লেখে, কলকাতা কেমন আছো তুমি, কেমন আছে তোমার গড়ের মাঠ, ইডেন গার্ডেন, ভিক্টোরিয়া, মনুমেন্ট, রবীন্দ্র সদন, এসপ্ল্যানেড। আজকে আমাদের মধ্যে পেয়েছি একজন বিশিষ্ট সিভিল ইঞ্জিনিয়ারকে, ডক্টর প্রণয় রায়চৌধুরী। নমস্কার স্যার, আপনাকে চ্যানেল ভিশনের তরফ থেকে অনেক স্বাগত, শুভেচ্ছা আসার জন্য। এই বর্ষামুখর সকালে আপনি আমাদের চ্যানেলে এসেছেন। আজকে একজন বিশিষ্ট সিভিল ইঞ্জিনিয়ার এবং একজন ইন্ডাস্ট্রিয়ালিস্টের জন্মদিন, যার নামে কলকাতায় আমাদের খুব বড় একটা রাস্তাও আছে এবং যার নামে অনেক বড় বড় কোম্পানি হয়েছে। স্যার রাজেন্দ্রনাথ মুখার্জি, আর.এন. মুখার্জি নামেই আমরা তাকে চিনি। তো আমাদের সাথে আমরা আজকে যাকে পেয়েছি, ডক্টর প্রণয় রায়চৌধুরী। উনি একজন সিভিল ইঞ্জিনিয়ার পেশা এবং উনি এই রাজেন্দ্রনাথ মুখার্জিকে নিয়ে একরকম গবেষণা করছেন। তো তার মুখ থেকে শুনে নেব তার জন্মদিনে, মানে রাজেন্দ্রনাথ মুখার্জির আজকে 172তম জন্মদিনে উনি গবেষণাতে স্যারকে কিভাবে দেখেছেন, কিভাবে তার যে স্থপতি হিসাবে উনি উঠে এসেছেন এবং শিল্পপতি হিসাবে প্রতিষ্ঠা পেয়েছেন। আমরা সবাই জানি মার্টিন বার্ন, তার প্রতিষ্ঠাতা স্যার আর.এন. মুখার্জি, পরবর্তীকালে স্যার বীরেন মুখার্জি, ওনার ছেলে সেটাকে দেখভাল করতো। সেরকমই আমি ওনার কথাতে চলে যাচ্ছি। স্যার, প্রথমে বলুন, আপনি মানে সিভিল ইঞ্জিনিয়ারিং কবে শেষ করেছেন, কবে এরকম গবেষণা, এরকম ভাবনা চিন্তা আপনার কবে আসা শুরু? মূলত আপনাদের সবাইকে এই সকালের জলসা অনুষ্ঠানে এবং মাননীয় সঞ্চালিকা যে উদ্যোগ, যেভাবে আমাকে সকলের সামনে প্রতিষ্ঠা করলেন। আমি ছোটখাটো মানুষ, কিন্তু 2014 সালে কোনো কারণে ওই ব্রাবন রোড এলাকায় আমার পোস্টিং হয় এবং তখন প্রায় আমি লঞ্চে করে যখন গঙ্গা পেরোতাম, তখন হাওড়া ব্রিজটাকে বারে বারে দেখতাম। এই যে বারবার দেখা, একটা ইন্ট্রোস্পেকশন, সেখান থেকে এটা মনে জন্মালো এই ধরনের একটা অদ্ভুত একটা স্ট্রাকচার কার মাথা থেকে বেরোলো, কিভাবে এলো। আবার যখন গঙ্গার পার দিয়ে আমরা দেখি যে বার্ন স্ট্যান্ডের মতো একটা কোম্পানি হাওড়ার ওইখানটায় দাঁড়িয়ে আছে, কার চেষ্টা, কিভাবে হলো, এই জানার একটা উদগ্র বাসনা থেকে আমি প্রথমে ইন্টারনেট ঘাটলাম, যেটা আমাদের সকলের কাছে আছে। এবারে জানার পরিধি শুরু হলো। হতে হতে অবশেষে আমরা দুজনে মিলে, অর্থাৎ ডক্টর গৌতম কুমার বসাক, আমাদের এই শহরের একজন আর্কিটেক্ট, এবং আমি প্রণয় রায়চৌধুরী, আমরা স্যার আর.এন. মুখার্জির ওপরে এই একটি গবেষণামূলক পুস্তক আমরা বের করে ফেলি। এইটা করতে গিয়ে এই যে পুরো জার্নি, এই জার্নিতে ওনাকে বিভিন্নভাবে দেখেছি। তার আগে এই যে হাওড়া ব্রিজ, যেখান থেকে ওনার প্রতি আমার আকর্ষণ, সেইটা নিয়ে একটি বই আমি আমার রিসার্চ গাইড ডক্টর পার্থ ঘোষের সাথে আমরা যৌথভাবে লিখি। তো এইবারে ছোট করে এই মহান ব্যক্তি, যাকে এই শহর প্রায় ভুলেই গেছে, তার সম্বন্ধে সামান্য কিছু কথা বলি। আজকে আমার অন্তত জীবনে খুব আনন্দের দিন, 23শে জুন 2025 সাল। আজকে স্যার রাজেন্দ্রনাথের 172তম জন্মদিন। আজকে সকালবেলা এই অনুষ্ঠানে আসার আগে ভিক্টোরিয়া মেমোরিয়ালের পরিসর থেকে ঘুরে এসেছি। ওখানকার পূর্ব দিকের গার্ডেনে স্যার রাজেন একাকী দাঁড়িয়ে আছেন। স্যার রাজেনের জীবনে এরকম বহু ক্রিয়েশন, যেটি আমাদের এই বিরাট শহর এবং ভারতবর্ষের অনেক জায়গাকেই সাজিয়ে দিয়েছে। কিন্তু একটুখানি আপনাকে একটু ইন্টারাপ্ট করছি, যে একটু প্রশ্নের ভেতরেই যাচ্ছি, যে আপনি মানে
দেখুন, কলকাতাতে তো অনেক স্থপতি, অনেক শিল্পপতি আছে এবং বড় বড় জায়গাগুলো অবশ্যই আপনি মার্ক করছেন স্যার। আর এন মুখার্জির থেকে শুরু হয়েছে, তো আর এন মুখার্জিকে নিয়েই কেন ভেবেছেন শুধুমাত্র এই ভিক্টোরিয়া মেমোরিয়ালে পাশ দিয়ে যাওয়া বা হাওড়া ব্রিজকে দেখা বা বার্নস্ট্যান্ডার্ডের মতন কোম্পানি? গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। মানে আমার তো বক্তব্য হচ্ছে মানে কলকাতাতে অনেক নিশ্চয়ই স্থপতি, অনেক নিশ্চয়ই শিল্পপতি আছে। যেহেতু আপনি মহিলা, সেই ক্ষেত্রে আমি বলি সেফটি পিন আপনি ব্যবহার করে থাকেন। আবার দেখুন, আমরা যে ব্রিজ তৈরি করি সেটাও স্টিল দিয়ে তৈরি হয়। তো আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের একটা অর্গানাইজেশন আছে, তাকে বলে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। সেখানে তাদের একটা বিজ্ঞাপন আছে, দের ইজ এ লিটল বিট অফ স্টিল ইন এভরি ওয়ানস লাইফ। ঠিক সেই রকম দের ইজ এ লিটল বিট অফ স্যার রাজেন ইন দ্য লাইফ অফ এভরি পার্সন অফ ক্যালকাটা। এর থেকে সত্য কথা আর কিছু নেই। 2025 সালে আজকে আমরা তার 172তম জন্মদিন পালন করছি, কিন্তু 1854 সালে অর্থাৎ সিপাহী বিদ্রোহর প্রায় 3 বছর আগে 23শে জুন ওনার জীবন শুরু হয়। অদ্ভুত একটা জায়গা, নাম হচ্ছে ভ্যাবলা। ভ্যাবলা কোথায়? আজকের দিনে নর্থ 24 পরগনা, বসিরহাট থেকে যেতে হয় ভ্যাবলা বলে, ওখানে একটি স্টেশন আছে। সেখানে মাত্র 6 বছর বয়সে তার বাবা ভগবান চন্দ্র মুখার্জি, যিনি বারাসাত কোর্টে একজন মুক্তার ছিলেন, তার জীবনাবসান হয়। তার তখনকার দিনে এই কুলীন ব্রাহ্মণ সমাজে একাধিক বিবাহ হতো। তো ওনার মানে বাবার উনি তৃতীয় স্ত্রীর সন্তান ছিলেন। যাই হোক, তো অনেক বড় সংসার কিভাবে চালাবে? তো সেই তার যে মা, তার মাই ছিল তার জীবনের যাকে বলে পিভট। এবং তখনকার দিনে গ্রাম অঞ্চলে মানুষের বিভিন্ন রকম রোগ ভোগ হতো, ম্যালেরিয়া ইত্যাদি। তো রাজেনও বিভিন্ন রকম রোগে ভুগতেন। তখন ডাক্তারও ছিল না। যে গ্রামের কবিরাজ সে বলেছিল, বৌমা এখানে ছেলেকে রাখা যাবে না। তখন তার মামার বাড়ি সেই আগ্রা, সেখানে ওনাকে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে ছোটবেলায় তিনি পড়াশুনো করেছেন। ওখানে সেন্ট জনস কলেজ তখন ছিল, যেটি তখন ক্যালকাটা ইউনিভার্সিটির জুরিসডিকশনে। ক্যালকাটা ইউনিভার্সিটি 1857 সালে 24শে জানুয়ারি তৈরি হয়, তার বিশাল জুরিসডিকশন। তখন এই সেন্ট জনস কলেজ আগ্রা ওইখানটায় ছিল। এবং উনি ওখানে যখন পড়াশুনো করতেন, ছোটবেলায় উনিকে তাজমহলটিকে দেখতেন, বারে বারে দেখতেন, এবং ওনার মনে হয়েছিল একদিন হয়তো আমি তাজমহল বানাবো। এবং ছোটবেলার সেই যে উদগ্র ইচ্ছে, সেটা পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি ঈশ্বরের আশীর্বাদে এইটা হচ্ছে। পরবর্তীকালে উনি কলকাতায় ফিরে এসে ভবানীপুরে লন্ডন খ্রিস্টান মিশনারি যে স্কুল, সেখান থেকে উনি ম্যাট্রিকুলেট করেন। করার পরে কলকাতা শহরে তখন পড়ার খুব একটা কিছু স্কোপ নেই, কিন্তু 1856 সালে ক্যালকাটা কলেজ অফ ইঞ্জিনিয়ারিং বলে একটি ছোট প্রতিষ্ঠান তৈরি হয়েছে। সেটা তখন রাইটার্স বিল্ডিং এ ক্লাস হতো। 9, 10, 11 ট্যাঙ্ক স্কোয়ার রাইটার্স বিল্ডিং, সেখানে ক্লাস হতো। পরবর্তীকালে সেটা সেখান থেকে শিফট হয়ে প্রেসিডেন্সি কলেজ তার ক্যাম্পাসে যায়। সেখানে 3 বছরের সিভিল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা পড়ানো হতো। তখনকার বলা হতো LCE, লাইসেন্সিয়েট কোর্স ইন ইঞ্জিনিয়ারিং, এবং যারা পাস করতো তারা ওভারসিয়ার হতো। তো উনি পড়তে পড়তে ফাইনাল ইয়ারে আবার সেই জ্বর ওনার এলো এবং পড়া ওনার কমপ্লিট হলো না। কিন্তু এই মধ্যেই অল্প বয়সে তার প্রথম বিবাহ হয়েছে, এবং তাই পরিবারের প্রতি তার একটা দায়িত্ব দায়বদ্ধতা আছে। কিন্তু একটি বেকার ছেলে কি করবে? সে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। কলকাতা একটা মেসে তিনি থাকতেন, এবং তার সাথে একজন থাকতো মেসে, একই ঘরে তারা শেয়ার করতেন। তার নাম হচ্ছে রাম ব্রহ্ম সান্যাল। তিনি ছিলেন তখন আলিপুরে যে চিড়িয়াখানা, সেই চিড়িয়াখানার পত্তন হচ্ছে। সেই চিড়িয়াখানার তিনি ছিলেন প্রথম জু কিপার। তো একদিন বন্ধুর সাথে দেখা করতে গেছে, তখন আলিপুর গার্ডেনে এক সাহেব দেখতে পাচ্ছে ইট জুড়ে একটা ব্রিজ তৈরি করবে, আর্চের ব্রিজ। আপনি আলিপুরের গার্ডেন ছোট ছোট ব্রিজ দেখতে পাবেন, নালার ওপর দিয়ে, এর ওপর দিয়ে এই ব্রিজ তৈরি হচ্ছে। কিন্তু সাহেব হিন্দুস্তানিতে আর লেবারদের বোঝাতে পারছে না, লেবাররাও সেই কাজটা করে উঠতে পারছে না। রাজেন সেখানে দাঁড়িয়ে গেছে, গিয়ে সবটা বুঝিয়ে দিয়েছে। সাহেব অবাক হয়ে দেখছে যে সঙ্গে সঙ্গে মিস্ত্রিরা কাজ করে ফেললো। তাহলে এই ছেলেটা কে? সেদিনই তার ভাগ্যের চাকা ঘুরতে আরম্ভ করলো। সাহেব তাকে বললো, তার নাম হচ্ছে ব্র্যাডফোর্ড লেসলি, বিখ্যাত মানুষ। কলকাতা শহরে যে হাওড়া ব্রিজ দেখছেন, তার আগে একটা ভাসমান ব্রিজ ছিল, পন্টুন ব্রিজ, তার সেটা ডিজাইন করা। তিনি কলকাতা যে ওয়াটার সাপ্লাই, পলতা ওয়াটার ওয়ার্কস, তিনি সেটার এক্সটেনশনের কাজ করেছেন। এবং ব্যান্ডেল এবং নৈহাটির মধ্যে জুবিলি ব্রিজ বলে একটা ব্রিজ ছিল, যেটা 120 বছর রেলের ব্রিজ হিসেবে কাজ করেছে, সেটার ডিজাইন স্যার ব্র্যাডফোর্ড লেসলি, এবং তিনি তার চিফ ইঞ্জিনিয়ার ছিলেন। মানে একটা কথা, এখানে আজকের অনুষ্ঠানে আমাদের একটা বড় পাওনা,
যেটা আজকের সমাজে মানে বহুদিন ধরেই ছেলে মেয়ে পাশ করলে ইঞ্জিনিয়ার হতে যাচ্ছে, ডাক্তার হতে যাচ্ছে, তেমনি ইঞ্জিনিয়ারিং এর একটা বড় সাবজেক্ট সিভিল ইঞ্জিনিয়ার। কিন্তু সিভিল ইঞ্জিনিয়ার হয়ে এই যে যাকে আমরা বাস্তুকার বলছি বা আর্কিটেক্ট হলে মানে বাংলা স্থপতি বলছি, আমরা তো মানে আমাদের ল্যাঙ্গুয়েজে সবসময় ইংলিশটাই তো চলে আসছে, তো সেই রকম একজন বাস্তুকার বা স্থপতি স্যার রাজেন্দ্রনাথ মুখার্জি, আরএন মুখার্জি নামে যিনি পরিচিত, কলকাতাতে এত কিছু তার আছে, মানে এটা বোধহয় মানে শিক্ষক ছাত্রছাত্রীদের শিক্ষণীয় সমাজে একটা বড় বার্তা যে হাওড়া ব্রিজ কি করে হয়েছে আমি জানি না, কজন ইঞ্জিনিয়ারিং পড়ে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ে আপনার মতো করে এতটা ভেবেছে। আমাদের একটা সত্যি চ্যানেল ভিশনের তরফ থেকে খুব ভালো পাওনা যে আজকে স্যার আরএন মুখার্জির জন্মদিনে আপনাকে আমরা সাথে পেয়েছি। তো আপনি তো আরএন মুখার্জিকে নিয়ে তো এত কিছু বললেন, এত না, এটা তো তার ছোটবেলায় তার জীবনের এই গতি প্রকৃতি কিভাবে শুরু হচ্ছে, তার জীবনের কাজ প্রথমে শুরু হয় পলতা ওয়াটার ওয়ার্কস কোম্পানি বা পলতা, হ্যাঁ, এইটার বার্ন স্ট্যান্ডার্ডের জার্নি ওনার অনেক দূরের জার্নি, সেই জায়গাটা আমাদেরকে আসতে হবে। কিন্তু তার আগে সামান্য দু একটা কথা আমি বলি না। প্রথম কথা, উনি ওনার তো কোনো আর্থিক ক্ষমতা ছিল না, উনি পেটি কন্ট্রাক্টর হিসেবে পলতা ওয়াটার ওয়ার্কসের কাজ শুরু করেন। সেখান থেকেই ওনার নাম আস্তে আস্তে ছড়াতে আরম্ভ করে এবং ওই পলতার থেকে যে পাইপলাইন দিয়ে টালা পর্যন্ত যে জল যাচ্ছে, সেই 42 ইঞ্চ রাইজিং মেন, সেটার কাজে উনি করেন। আপনি বললে বিশ্বাস করবেন না, এই যে টালা যে রিজার্ভার, 9 মিলিয়ন গ্যালন ক্যাপাসিটি রিজার্ভার, বিশ্বের সব থেকে বড় রিজার্ভার, তার ফাউন্ডেশন স্যার আরএন মুখার্জির করা। কিন্তু তখন মার্টিন কোম্পানি তৈরি হয়নি। মার্টিন কোম্পানি উনি পরবর্তীকালে তৈরি করতে বাধ্য হয়েছেন। দেখুন, নামটা হচ্ছে ব্রিটিশ নাম, কিন্তু উনি প্রথমে যে কোম্পানিতে কাজ করছেন তার নাম টিসি মুখার্জি অ্যান্ড কোম্পানি। কিন্তু উনি এই যে কোম্পানিটা তৈরি করেছেন তাতে উনি কাজ পাচ্ছিলেন না, কারণ উনি নেটিভকে সাহেবরা কিছুতেই কাজ দিচ্ছিল না, তার যতই ট্যালেন্ট থাক না কেন। যাই হোক, আস্তে আস্তে উনি নিজেকে ডেভেলপ করতে আরম্ভ করেন এবং থমাস অ্যাকুইন মার্টিন বলে এক সাহেবের সাথে তিনি পরবর্তীকালে টাই আপ করে মার্টিন কোম্পানি উনি তৈরি করেন। উনি তাকে মার্টিন মুখার্জি নাম দিতে বলেছিল, কিন্তু তাও উনি রাখেননি, উনি মার্টিন কোম্পানি রেখেছেন। এবারে কলকাতা শহরে যদি আমরা আশেপাশে দেখি তাহলে কি হবে, গভর্নর হাউসের উল্টো দিকে দেখুন এসপ্ল্যানেড ম্যানশন, মার্টিন কোম্পানির তৈরি। আমার সেটাই কথা যে আজকে কলকাতায় আপনি যেখানে আপনি দেখছেন যে পুরো রাজ্য চালানোর সিদ্ধান্ত হচ্ছে বিধানসভা, মার্টিন কোম্পানির তৈরি। আচ্ছা, আপনি আরেকটুখানি এগিয়ে যান, লালদিঘির পাশে হংকং সাংঘাই ব্যাংকিং কর্পোরেশন, তার যে অফিস, মার্টিন কোম্পানির তৈরি। তারপরে মানুষ যেখানে শেষ করে তার জীবন, কেওড়াতলা মহাশ্মশান, সেই মহাশ্মশানের পাশে যে মাইসোর মেমোরিয়াল, যেখানে মাইসোরের রাজা চামারাজা উডিয়ার ওনাকে তার শেষকৃত্য করা হয়েছিল, সেই মাইসোর মেমোরিয়ালও কিন্তু স্যার আরএন মুখার্জির মার্টিন কোম্পানির তৈরি। শুধু তাই নয়, আপনি যদি আসানসোল যান, আসানসোলে বার্নপুর বলে একটা ছোট শহর আছে, সেখানে ইসকো, ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, সেটা হচ্ছে স্যার আরএন মুখার্জি তৈরি। শুধু তাই নয়, আপনারা দেখতে পাচ্ছেন যে হাওড়া ময়দান থেকে শিয়াখালা হুগলিতে যে রেল লাইন ছিল বরগাছিয়া হয়ে, সেটা হচ্ছে মার্টিন কোম্পানি, সেটা হচ্ছে স্যার আরএন মুখার্জি মার্টিন কোম্পানি তৈরি। এখন সত্যি কথা, মানে কলকাতা, হুগলি, হাওড়া সব মিলিয়ে যে একটা স্থপতি, মানে এত কিছু যে সৃষ্টি, করা যায়, এত কিছু যে ভাবা যায়, ম্যানশন বা ভিক্টোরিয়া মেমোরিয়াল, হাওড়া ব্রিজ, খুব রিমার্কেবল। এইগুলো মানে আজকের সমাজের কাছে যারা ইঞ্জিনিয়ারিং পড়ছে স্পেশালি, এবং সমস্ত মানুষের কাছে আরএন মুখার্জিকে আমরা চিনি, আরএন মুখার্জির একটা নামে রাস্তা আছে, আরএন মুখার্জি কে জানি, তার ছেলে স্যার বীরেন মুখার্জি চিনি, কিন্তু এত বিস্তারিত যে ভাবনা চিন্তা করে আমাদের সামনে আজকে ডক্টর প্রণয় রায়চৌধুরী, একজন গবেষক এবং পেশা সিভিল ইঞ্জিনিয়ার, উনি এসেছেন, এর জন্য আমার সত্যি খুব ভালো লাগছে। ওনার কাছে আরো কিছু প্রশ্ন আমি নিয়ে যাচ্ছি। আচ্ছা, আপনার সাথে তখন কথা হচ্ছিল যে মানে ওই ধন্যী মেয়ে একটা গল্প করছিল, মানে সিনেমাটা আমরা সবাই দেখেছি, তো সেখানে যে জয়া ভাদুরীর যে বিখ্যাত ছবি, জয়া ভাদুরী, উত্তম কুমার এবং পার্থর এই যে বিখ্যাত ছবি ধন্যী মেয়ে, এই ধন্যী মেয়ের যে গানটি মান্নাদের গাওয়া, সব খেলার সেরা বাঙালি তুমি ফুটবল, এটা মার্টিন ট্রেনে শুটিং হয়েছে। তখন ওই জগৎবল্লভপুরের ওইখান দিয়ে যেত, সত্যনারায়ণ খাঁ বলে একজন ডিরেক্টর ছিলেন, চণ্ডীমাতা ফিল্মস, তার ওই মার্টিন। কিন্তু তখন তো স্যার রাজেন বেঁচে নেই, স্যার রাজেন 1936 সালে মারা গেছে। স্যার রাজেনের সব থেকে গুরুত্বপূর্ণ যে দুটো কনস্ট্রাকশন, যেটাকে বাদ দিয়ে কলকাতা শহরকে ভাবা যায় না, একটা হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, যেটা 1920 সালে তার কনস্ট্রাকশন তিনি কমপ্লিট করেন। 1906 সাল থেকে তার কাজ শুরু হয়েছে, 14 বছর লেগেছে। ভিক্টোরিয়া মেমোরিয়াল কনসিপ্ট করেছিলেন স্যার লর্ড কার্জন,
যিনি আমাদের এখানে খুব পপুলার মানুষ নন, তিনি পার্টিশন অফ বেঙ্গলের জন্য তিনি ধিকৃত, কিন্তু তিনি এই শহরকে ভিক্টোরিয়া মেমোরিয়াল দিয়ে গেছেন। 1901 সালে কুইন ভিক্টোরিয়া মারা যাওয়ার পরে তিনি এটাকে কনসিভ করেছিলেন। এবং তাজমহলের যে মাকরানা মার্বেল, সেই একই মাকরানা মার্বেল, একই কোয়ারি থেকে মার্বেল নিয়ে এসে ভিক্টোরিয়া মেমোরিয়ালের ক্ল্যাডিং তৈরি। অর্থাৎ ছোটবেলায় স্যার রাজেন যে স্বপ্ন দেখেছিলেন যে আমি তাজমহল তৈরি করব, বিধাতা পুরুষই হোক আর সময় হোক তাকে সেই সুযোগ দিয়েছে যে তিনি কুইন ভিক্টোরিয়ার নামে একটা তাজমহলই তৈরি করে দিয়ে গেলেন। আর্কিটেক্ট উইলিয়াম ইমারসন, তিনি ওই তাজমহল ভিক্টোরিয়া মেমোরিয়ালের আর্কিটেক্ট, তিনি ওই তাজমহল দেখেই অনুপ্রাণিত হয়েছিলেন। আচ্ছা, আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি। বিরতির পরে অবশ্যই আমরা ফিরে আসছি, আপনারা সঙ্গে থাকবেন। আর সঙ্গে থাকবে আমাদের সাথে যে আজকে আছেন সিভিল ইঞ্জিনিয়ার ডক্টর প্রণয় রায়চৌধুরী, এবং আজকে যার জন্মদিন স্যার রাজেন্দ্রনাথ মুখার্জির, তাকে নিয়ে উনি গবেষণা করেছেন। সেই সব আরো বিস্তারিত তথ্য আমরা জানাবো। আপনারা আমাদের সাথে থাকবেন। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি। নাচ, গান অথবা আবৃত্তি সবার সামনে তুলে ধরতে চান আপনার প্রতিভা? তাহলে আর দেরি কেন? যোগাযোগ করুন আমাদের সাথে। আমরা তুলে ধরব আপনার সৃষ্টি, আপনার প্রতিভা। সকালের জলসা। যোগাযোগ করুন 9830567111 অথবা 7699587887 এই নম্বরে। সকালের জলসা, বাংলার সুপারস্টার। আপনি কি কবিতা, গান, অঙ্কন অথবা নাচে দক্ষ? আপনার প্রতিভা প্রকাশ করুন কয়েক লক্ষ দর্শকের কাছে। অডিশনের জন্য এখনই নাম রেজিস্ট্রেশন করুন। ডেসক্রিপশনে দেওয়া নম্বরে সত্বর যোগাযোগ করুন। বাংলার সুপারস্টার, স্বপ্ন আপনার, পূরণ করব আমরা। সকালে জলসা, সকালে জলসা। বিরতির পর ফিরে এলাম। আজকের অনুষ্ঠানে চ্যানেল ভিশন নিবেদিত, শামসেন মল্লিক পরিচালিত, আপনারা দেখছেন সকালের জলসা অনুষ্ঠান। আমি আপনাদের সাথে আছি দেবশ্রী। আর আজকে আমাদের স্টুডিওতে অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন ডক্টর প্রণয় রায়চৌধুরী, যিনি পেশায় সিভিল ইঞ্জিনিয়ার এবং গবেষক। উনি বিশেষ করে গবেষণা করেছেন স্যার রাজেন্দ্রনাথ মুখার্জিকে নিয়ে। তার সম্পর্কে আরো কিছু কথা শুনবো। আরেকটা কথা, আমি আপনার সাথে তখন কথা আলোচনা করছিলাম স্যার, যে কলকাতার যে পত্তন, মানে সুতানটি, গোবিন্দপুর, কলকাতা, তিনটে নিয়ে যে আমাদের কলকাতা নগরী, এই সম্পর্কেও আপনি একটা কিছু চিন্তা মানে আপনি কিছু গবেষণা করেছেন বা জেনেছেন? এই বিষয়ে বলতে গেলে অনেক বলতে হয়। এইটুকু ছোট প্রোগ্রামের পরিসরে সেটা সম্ভব না। হয়তো কোনো একদিন চ্যানেল ভিশনের সাথে, যেহেতু চ্যানেল ভিশন একটা খুবই ভালো প্ল্যাটফর্ম, কোনো একদিন হয়তো চ্যানেল ভিশনের সাথে শুধু এই বিষয়টা নিয়ে একটা প্রোগ্রাম করতে হবে। তবে আপনাদেরকে এইটুকু আমি বলতে পারি যে একটা আপনারা শুনে থাকবেন যে জব চার্নক এই শহরকে পত্তন করেছিলেন, এই কথা মোটেই সত্য নয়। ঠিক আছে, জব চার্নক কলকাতা নগরীকে পত্তন করেননি। তার অনেক আগে থেকেই কলকাতা বলে একটি জায়গা ছিল, এর নাম কালীকর্তা ছিল, এর নাম কালী ক্ষেত্র ছিল। হ্যাঁ, এবং এটি ঐতিহাসিকভাবে বিভিন্ন জায়গায় উল্লেখিত হয়েছে। কিন্তু আজকে সেই জায়গা থেকে একটু সরে আসছি। সেটা খুবই ইন্টারেস্টিং একটা অধ্যায়, এটাকে বিভিন্নভাবে আলোচনা করা যেতে পারে, কিন্তু সেটা হয়তো কয়েক ঘন্টা লেগে যাবে এই আলোচনা। আজকে আরেকটি জিনিস, আপনারা যখন ধরুন শহরে ঢুকছেন, হাওড়া স্টেশন থেকে আপনারা শহরে ঢুকছেন, সামনে পাচ্ছেন হাওড়া ব্রিজ। এই হাওড়া ব্রিজ কি করে এই অস্তিত্বে এলো? আজ প্রায় ৮০ বছরের ওপরে, হ্যাঁ, আজকে ৮০ বছরের ওপরে সেই ব্রিজটি দাঁড়িয়ে আছে সম্পূর্ণ তার মহিমায়। তার আগে ছিল পন্টুন ব্রিজ, যেটা ছিল ভাসমান ব্রিজ। কতগুলো নৌকোর ওপরে সেই ব্রিজটা ভাসতো এবং তার মাঝখানে স্প্যানটা খুলে যেত। যখন বড় বড় জাহাজ ওখান দিয়ে ঢুকতো, মাঝখানে স্প্যানটা খুলে যেত। যতক্ষণ স্প্যান খুলে যেত, এটাকে আমরা বলি ব্যাসকিউ স্প্যান। এদিকেও গাড়ি দাঁড়িয়ে আছে, ওদিকেও গাড়ি দাঁড়িয়ে আছে, প্রচুর যানজট হতো। এটা স্যার লেসলিরই তৈরি। কিন্তু লেসলি সাহেব যেমন আমাদের সেই নৈহাটি এবং ব্যান্ডেলের মধ্যে যে জুবিলি ব্রিজ তৈরি করেছিল, উনি এখানেও সেটা তৈরি করতে পারতেন, কিন্তু ক্যালকাটা পোর্ট ট্রাস্ট ওনাকে অ্যালাউ করেনি। কারণ কলকাতা পোর্ট একটা খুব ডেভেলপড পোর্ট, সেখানে যদি একটা ওই পিলার দিয়ে তার উপরে ব্রিজ হয়, তাহলে সেখানে পলি পড়ে পোর্টটা নষ্ট হয়ে যাবে। তাই জন্য এইরকম এমন একটা ব্রিজ দরকার যার মাঝখানে কোনো পিলার নেই। তখনকার দিনের টেকনোলজিতে এটা ভাবা সম্পূর্ণ
মানে অসম্ভব ছিল, এবং সেটাই একমাত্র সম্ভব করে দেখিয়েছিলেন স্যার রাজেন্দ্রনাথ মুখার্জি। সেরকমই তার বুদ্ধি ছিল, তার শিক্ষা, এবং যাকে বলে এক কথা ব্রেন, সেইভাবে ব্রেনটা কাজ করেছে। 1921 সালে উনি তার যে কমিটি, সেই রাজেন্দ্রনাথ মুখার্জি কমিটি, তারা এই ব্যালেন্স ক্যান্টিলিভার ব্রিজ অর্থাৎ ঝুলন্ত ব্রিজ, দুদিক থেকে পোর্শনটা ঝুলছে, মাঝখানে কিন্তু কোনো পিলার নেই, যাতে করে সেখান দিয়ে সহজেই জাহাজ ইত্যাদি যেতে পারে বা চলাচল করতে পারে, এবং সেখানে কোনো রকম পলি জমবে না। আচ্ছা স্যার, আরেকটা কথা বলছি, আপনি তো আজকে স্যার রাজেন্দ্র মুখার্জির জন্মদিন, আমরা তাকে নিয়ে আপনি যে গবেষণা করেছেন, এত মানে উনি ছোটবেলা থেকে কিভাবে উঠে এসেছেন, এই অবস্থাতে গেছেন, সবই আমরা শুনলাম। আপনি এছাড়া মানে আপনি একজন পেশায় সিভিল ইঞ্জিনিয়ার, তো আজকের জামানায় দাঁড়িয়ে, আজকের দিনে দাঁড়িয়ে এরকম কলকাতাকে আমরা দেখছি, আপনি কি এরকম ভাবে কিছু ভাবছেন যেটা কোনো আলাদা রকমের একটা কোনো স্থপতি হতে পারে? স্থাপত্য নিয়ে অনেকেই কাজ করছে, স্থাপত্যের বিভিন্ন রকম দিক বেরিয়ে এসেছে। স্থাপত্য এমনই হবে যে, যেমন ধরুন ওই SBSTC বাসের গায়ে লেখা থাকে আমার পথ চলাতেই আনন্দ। স্থাপত্য এমন হবে যে তার মধ্যে আমার জীবনটাও যেন আনন্দের হয়। তো সেই রকম নিয়ে অনেক কাজ হচ্ছে, কিন্তু সেটি অন্য পরিসরে আমরা বলতে পারি। আপাতত স্যার রাজেনের উপরে কিছু যে কাজ, আমি কিছু বই নিয়ে এসেছেন, আমি হচ্ছি এশিয়াটিক সোসাইটির লাইভ মেম্বার। তো এশিয়াটিক সোসাইটি তো আপনি জানেন 240 বছরের প্রাচীন সোসাইটি, এবং তাদের প্রসিডিংসও বেরোয় এবং জার্নালও বেরোয়। স্যার রাজেন্দ্রনাথের জীবনের লাইফ স্কেচের উপরে পেপার আমার সেখানে বেরিয়েছে বুলেটিনে। স্যার রাজেন্দ্রনাথ মুখার্জি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন। এই যে দেখুন স্যার রাজেন্দ্রনাথ মুখার্জির এই যে হাওড়া ব্রিজের উপরে রিপোর্ট, এটার উপরে ডিটেল ব্যাখ্যা দিয়ে লেখা এই আমার বুলেটিনে বেরিয়েছে। শুধু তাই নয়, স্যার রাজেন্দ্রনাথ মুখার্জি তিনি ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন, তিনি এশিয়াটিক সোসাইটির প্রেসিডেন্ট ছিলেন, তিনি আমাদের দেশের ইঞ্জিনিয়ারদের সব থেকে বৃহত্তর প্রতিষ্ঠান ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্সের প্রেসিডেন্ট ছিলেন। ক্যালকাটা ক্লাব তিনি তৈরি করেছিলেন 1907 সালে, ঠিক আছে। ক্যালকাটা মিউজিয়ামের উনি ট্রাস্টি বোর্ডের প্রেসিডেন্ট ছিলেন। তো শুধু তাই না, আমাদের দেশে কদিন আগে পর্যন্ত দুটো বাজেট হতো, একটা রেলের বাজেট, একটা জেনারেল বাজেট। উনি একটা কমিটির মেম্বার ছিলেন, তার নাম অ্যাকওয়ার্থ রেলওয়ে কমিটি। সেটাই বলে দিয়েছিল যে রেলওয়েজ এর জন্য আলাদা করে বাজেট হওয়ার দরকার। তিনিই সেই সিদ্ধান্ত সেইখান থেকে অর্জন করে এসেছিলেন। এবং আমার দেশে কি ধরনের ইন্ডাস্ট্রি হবে তার জন্য ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিয়াল কমিশন হয়েছিল, তিনি তারও মেম্বার এবং প্রেসিডেন্ট হয়েছিলেন। তো 1931 সালের ছবিটাকে আমরা নিয়ে একটু দর্শকদের সামনে তুলে ধরি। আজকে এরকম একজন স্থপতি স্যার আরএন মুখার্জির নামে আমরা সবাই জানি কলকাতাটা রাস্তা আছে, কিন্তু এই এত বিস্তারিত আজকের অনুষ্ঠানে না আসলে বোধহয় আমরা জানতে পারতাম না। অনেক কৃতজ্ঞতা ডক্টর প্রণয় রয় চৌধুরীকে, আজকের এই শুভ জন্মদিনে, 172তম জন্মদিনে উনি রাজেন্দ্রনাথ মুখার্জিকে নিয়ে এরকম একটা অনুষ্ঠান জন্য স্টুডিওতে এসেছেন বলে অনেক কৃতজ্ঞতা। আচ্ছা, অনুষ্ঠান তো শেষ করতেই হবে, কারণ সময় শেষ হয়ে আসছে। সময় তো এরকমই যে আমাদের শুনতে খুব ভালো লাগছিল, এত বিস্তারিত আমরা জানতে পারলাম। তো সময় শেষের আগে চ্যানেলের তরফ থেকে আমরা কিছু উপহার সামগ্রী ডক্টর প্রণয় রায় চৌধুরীকে দিয়ে দিচ্ছি। ওনাকে চ্যানেল ভিশনের তরফ থেকে উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। থাকছে ওনার জন্য একটা সার্টিফিকেট, একটা কফি মগ এবং ঘুরতে যাওয়ার জন্য একটা কুপন। স্যার, এটা ধরুন। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ আজকে এরকম একজন ব্যক্তিত্বকে আমাদের স্টুডিওতে পাওয়ার জন্য। আবার আপনাদের সাথে দেখা হবে, আবার আমরা ফিরে আসব সকালের জলসা অনুষ্ঠানে এরকমই কোনো তথ্য নিয়ে যা আমাদের এই জীবনকে উদ্ভাবিত করবে এবং শিক্ষণীয় হয়ে উঠবে। স্যার, অনেক অনেক ধন্যবাদ। আপনার আগামী জীবন খুব ভালো কাটুক, আপনি গবেষণায় এগিয়ে চলুন এবং আমাদের সাথে থাকবেন। আবার আমন্ত্রণ থাকলো। আমি এতক্ষণ আপনাদের সাথে ছিলাম দেবশ্রী। নমস্কার, আবার দেখা হবে আগামীকাল।